আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে কি আপনারা মিস করছেন বলেন তো সবাই কমেন্ট বক্সে। তো আমি পরশুদিন রাত্রে মানে সন্ধ্যার দিকে আমার বাবার বাসায় এসেছি, তার জন্য কোনো ভিডিও বা কোনো ব্লগ এখনও আপলোড করছি না। তো গতকালকে সারা দিনের একটা ফুল ভিডিও আপনাদের সাথে আজকে আপলোড করব। মানে 3 দিনের সব কিছু মিক্স করে একটা ভিডিও আপলোড করছি। এটা হচ্ছে ব্লগ 1। ইনশাল্লাহ আমি যে কয়েকদিন বাবার বাড়িতে থাকবো সেই কয়েকদিন একটা একটা করে ব্লগ আপনাদের সাথে আপলোড করব। তো সন্ধ্যার দিকে বাসায় আসার পরে আম্মুকে বলছি যে আম্মু আমার অনেক সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল, আমাকে সবজি খিচুড়ি রান্না করে দাও। যেহেতু এখন শীতকাল চলতেছে, শীতের মধ্যে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো আমার আম্মু বাসায় থাকা কিছু সবজি দিয়ে খিচুড়িটা রান্না করতেছিল, যেমন ফুলকপি, তারপরে সিম, আলু, ডাল, চাল একসাথে মিক্স করে আম্মু আম্মুর মতো করে খিচুড়িটা রান্না করতেছিল। আমি একটু একটু পরে যাচ্ছিলাম আর ভিডিও ক্লিপ নিয়ে আসতেছিলাম যতটুকু পারতেছিলাম। তাই ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। সব ভিডিও একসাথে করেছি, করে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আম্মুর খিচুড়িটা রান্না করার পর আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর মায়ের হাতের রান্না তো সবসময় টেস্টি হয়ে থাকে। কার কার মা বেঁচে আছে সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলে যাবেন। আর যাদের মা নেই আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাত নসিব করুক। তো খিচুড়ি খাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তার পরের দিন সকালে মানে গতকালকের ভিডিও এটা। গতকালকে ঘুম থেকে ওঠার পর আমার ছোটো বোন আমাকে বলতেছিল যে আপু তুমি যেভাবে ডিম ভর্তা করে ভাইয়াকে খাওয়াও, ওই ডিম ভর্তাটা আমাকে বানিয়ে দাও, আমি খাবো। তো আমার বোনকে এখন ওই ডিম ভর্তাটা আমি বানিয়ে খাওয়ানো হয়নি, তাই ভাবলাম যে বোন যেহেতু আবদার করেছে তাকে তো বানিয়ে খাওয়াতেই হবে। আর গতকালকে আমার মেজো বোনের যেহেতু বোর্ড পরীক্ষা চলতেছে, এই বিষয়টা আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম যে আমার মেজো বোনের বোর্ড পরীক্ষা চলতেছে। তার কারণে আম্মু এবং আমার বোন সকাল 8টার দিকে কিন্তু পরীক্ষা দিতে চলে গিয়েছিল এবং পরীক্ষা শেষ হয়েছিল দুপুর 1টার দিকে। তো আম্মু সকালে ভাত তরকারি সব কিছু রান্নাবান্না করে গিয়েছিল। আম্মু সাফা মারোয়ার জন্য ডিম এবং আলু সিদ্ধ করে দিয়েছিল, যাতে সাফা মারোয়া ঘুম থেকে ওঠার পর নাস্তা করতে পারে। তারপর আমার ছোটো বোন আবার আবদার করলো যে তাকে ডিম ভর্তা বানিয়ে খাওয়াবো। তারপর আমি আবার আরেকটা ডিম সিদ্ধ করলাম আমাদের ভর্তা বানানোর জন্য। তো এখানে মারোয়া ঘুমিয়েছিল আর সাফা খেলা করতেছিল। মাশাআল্লাহ সাফা মারোয়া কিন্তু তার নানু বাসায় আসলে অনেক হ্যাপি হয়, সব সময় সবার সাথে খেলাধুলা করে। আমার যেহেতু 3জন কাকা আছে, তো কাকা তো ভাই বোন আছে প্লাস কাকিরা আছে। তো সাফা মারাও সবসময় ওদের কাছে বেশি পছন্দ করে থাকতে। ফাউজান মুস্কান মানে আমার কাকাতো ভাই বোন, ওরাও তো ছোটো, সাফা মারাও ছোটো, সবাই একসাথে মিলে আর কি তারা খেলাধুলা করে। তো এখানে আমি ভর্তার জন্য যা প্রয়োজন হয় সব কিছু কেটে নিচ্ছিলাম, যেমন কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছিলাম আমি। টমেটোটা আমি হালকা লবণ দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কাঁচা টমেটো ব্যবহার করার থেকে টমেটোটাকে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ফ্রাই করে নিলেই ভালো লাগে। শুধু মরিচের গুঁড়া ছাড়া লবণ দিয়েও ফ্রাই করতে পারবেন। সাথে আমি 2টা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম। আর এখানে আপনাদের সাফা মাশাআল্লাহ কতটা পাকনামি করতেছে, সে বলে মাম্মাম আমি পাকা বুড়ি, মাম্মাম আমি পাকা বুড়ি। সে একা একাই বলে যে মাম্মাম আমি পাকা বুড়ি। তারপরে আমার কাকাতো ভাই, ওদের সাথেই সাফা মারোয়া মূলত খেলে। সে একটা লুডো কিনে নিয়ে এসেছে, এখন তারা লুডো খেলবে আর সাফা মারোয়া তার পেছন পেছন ঘুরতেছে লুডো খেলার জন্য। এখন যেহেতু একটু শীত কম ছিল, বর্তমানে আজকে 3-4 দিন যাবৎ একটু শীত কম পড়তেছিল, তাই আমি ওদের বাবাকে বলেছি যে আমি একটু আমাদের বাসা থেকে ঘুরে আসি, 3-4 দিন থাকবো। আর এখানে মানে শ্বশুর বাসা থেকে বলে আসি যে আমি 3-4 দিন থাকবো, তবে এখানে আসলে মিনিমাম 6 দিন বা 1 সপ্তাহের মতো থাকি, আমার যেতেই ইচ্ছে করে না। তবে আজকে একটু ওই বাড়িতে গিয়েছিলাম, কী কারণে গিয়েছিলাম সেটা ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এবং যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই টিকটক আইডিটাকে ফলো দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের সবার জন্য। তবে আমি যে কয়েকদিন বাবার বাসায় থাকবো চেষ্টা করব ব্লগ 1, ব্লগ 2, ব্লগ 3 এইভাবে প্রতিদিন একটা একটা করে আপনাদের সাথে ব্লগ আপলোড করার জন্য। আজকে ব্লগ 1 আপলোড করতেছি।
অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখবেন এবং সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনাদের এই লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয় এই ভিডিও বানানোর জন্য। যখন আমি দেখি যে অনেকেই কমেন্ট করে বা অনেকে হচ্ছে কিছু জানতে চায়, অনেকে জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে, তারা হচ্ছে আমাকে বলে, তখন আমার অনেক ভালো লাগে আর তখনই কিন্তু আমি অনুপ্রেরিত হই এই ভিডিওগুলো বানানোর জন্য। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে, তারপর ফিরে আসি আবার মূল ভিডিওতে। তার আগে হচ্ছে আমি সাফা মারোয়াকে নাস্তা করিয়ে দিয়েছিলাম, ডিম এবং আলু সিদ্ধ দুইটা একসাথে মিক্স করে খাইয়েছিলাম। আলুতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। তারপর হচ্ছে সাফা মারার জন্য দুপুরে ডাল রান্না করেছিলাম। আমার আম্মু যেহেতু স্কুলে চলে গিয়েছিল, আম্মু কিন্তু আমাকে বলেছিল ডাল রান্না করে দিয়ে যাবে কিনা। আমি বলেছিলাম যে না, সাফা মারোয়ার ডাল আমি ঘুম থেকে উঠেই রান্না করব। তো ঘুম থেকে ওঠার পর সাফা মারোয়াকে প্রথম ডিমটা আলুটা সিদ্ধ ওইটা একসাথে চটকিয়ে তারপর খাইয়ে দিয়েছি। তারপর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। ওইদিকে কিন্তু আমার ডালটাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে ডালটা রান্না করতেছিলাম। তারপর আমি ডিম ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আপনারা কিন্তু দেখতেই পেরেছেন যে আমি টমেটোটাকে ম্যাশ করে নিয়েছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়েছি। তারপর ডিম একসাথে দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তারপর আমি আমার বোনকে বলতেছি, এই নাও তোমার ডিম ভর্তা রেডি, এখন তুমি খাবার খেয়ে নাও। আর হ্যাঁ, আপনারা এই ভর্তার সাথে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। আমি কিন্তু ভিডিও লাস্টে সরিষার তেলটা ব্যবহার করেছি, তখন দেখানো হয়নি। এবং আমি ভর্তার উপরেও কিন্তু কিছুটা সরিষার তেল দিয়েছি। তেলের যে ক্যাপটা থাকে বোতলের, ওই ক্যাপের মধ্যে থেকে অল্প একটু সরিষার তেল নিয়ে উপরে দিয়ে দিয়েছি। সরিষার তেলের ফ্লেভারটা আসলে গরম ভাত দিয়ে অথবা ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর মোটামুটি আমার ডাল এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি ডালটাকে রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলেছি। সাফা মারার খাবারের মধ্যে আমি তেমন একটা কাঁচামরিচটা শুধু ব্যবহার করি, আর এক্সট্রা কোনো ঝালটা ব্যবহার করি না। তারপর সাফা মারোয়াকে আমি শরীর মুছে দিয়েছি গরম পানি দিয়ে। এখন যেহেতু শীতকাল চলতেছে, সবাই কিন্তু বাচ্চাদের প্রতি অনেক কেয়ারফুল থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার বাচ্চাদের প্রতি অনেক কেয়ারফুল থাকি। ওদেরকে হচ্ছে গোসল একটু কমই করাই, সপ্তাহে 2 দিন বা 1 দিন গোসল করাই, আর প্রতিদিন হচ্ছে গরম পানি দিয়ে আমি শরীরটাকে মুছে দিই। আজকেও শরীরটাকে আমি গরম পানি দিয়ে মুছে দিয়েছি। তারপর ওদের জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, শরীরে লোশন এবং মুখে ক্রিম দিয়েছি। আমি অলিভ অয়েল তেলটাও ব্যবহার করি, আবার জনসন লোশন যেটা ওইটাও ব্যবহার করি, দুইটা একসাথেই ব্যবহার করি। তারপর হচ্ছে মাথাটা একটু বেঁধে দিচ্ছিলাম, মানে একটু পরিপাটি করতেছিলাম। তখন কিন্তু দুপুর প্রায় 1:30টার মতো বেজে গিয়েছে। আম্মু এবং আমার ছোট বোন চলে আসবে, তো তারা হচ্ছে রেডি হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য, যে কেন নানু আসতেছে না, কেন খালামণি আসতেছে না। আমাকে বারবার বলতেছিল যে আম্মু নানি কোথায়, নানি কোথায়। তারপর বললাম যে চলো একটু ছাদে যাই, জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে আসবো। যেহেতু দুপুরের দিকে একটু রোদ পড়ে, তাই হচ্ছে জামা কাপড়গুলো ছাদে রোদ্রে দিয়ে যাই। সাফা মারোয়াকে তো আমি রাত্রে প্যাম্পাস পরাই, বাট হচ্ছে পায়জামা এবং মোজাগুলো প্যাম্পাস পরানোর আগ পর্যন্ত যেগুলো ভিজে যায় সেগুলো হচ্ছে দিয়ে আসি। তো আমার আম্মু আসার পর কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর হচ্ছে বিকেলের দিকে আম্মুকে বলতেছিলাম যে আম্মু, আমার পিঠা খেতে অনেক মন চাচ্ছিল। এর আগে আমার আম্মু কিন্তু আমাদেরকে ভাপা পিঠা বানিয়ে খাইয়েছে, রেসিপিটা আপনারা অবশ্যই দেখেছেন, আমি একটা ব্লগে আপলোড করেছিলাম। তারপর আমার আম্মুকে বললাম চিতই পিঠা আর দুধ চিতই খাবো। তো আমার আম্মু এখানে চিতই পিঠা বানাবে, তার জন্য হচ্ছে সব কিছু প্রিপারেশন করে নিচ্ছিল। এই ক্যাপচারগুলো আমার ছোট বোন নিয়েছিল, আমি এখন শুধু ভয়েস অ্যাড করে দিচ্ছি। যেমন আমার আম্মু এখানে চালের গুঁড়া নিয়েছিল, তার সাথে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সোডা ব্যবহার করেছিল, তার সাথে হচ্ছে কুসুম গরম পানিটা ব্যবহার করতেছিল। আপনারা হচ্ছে কুসুম গরম পানিটাই পিঠার মধ্যে ব্যবহার করবেন, তাহলে পিঠাটা খুব সফট হয়। আর যাদের মায়েরা হচ্ছে পিঠা বানায়, তারা তো আমার থেকে ভালো বলতে পারবে যে কিভাবে পিঠা বানায়। আমি কিন্তু আমার মায়ের মতো এতটা দক্ষ হইনি পিঠা বানানোর দিকে বা হচ্ছে ঘর গোছানোর দিকে, রান্না বান্না করার দিকে, কোনো দিক দিয়েই কিন্তু আমি তেমন দক্ষ না। জাস্ট একটু বাচ্চাদের রান্না বান্না করতে পারি আর নিজেদের রান্না বান্না করতে পারি। তো আমার আম্মু হচ্ছে পিঠার গোলাটা রেডি করে রেখে দিয়েছিল, একটু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রেস্টে রাখতে হবে, যেহেতু সোডা ব্যবহার করা হয়েছিল তার জন্য। তো এরই মধ্যে আমাদের কারেন্ট চলে গিয়েছিল। তারপর আমার ছোট বোন আমাদেরকে বিকেলের নাস্তা হিসেবে নুডলস রান্না করে দিয়েছিল, আমরা খেয়েছি। খাওয়ার পর হচ্ছে সাফা মারোয়া বায়না ধরেছে নিচে আসবে, মানে আমরা তো উপরের তলায় থাকি আর নিচ তলায় হচ্ছে আমার
কাকারা থাকে, সে বলতেছিল যে নিচে আসবে। তো এখানে আসার পর হচ্ছে তারা আবার দুষ্টুমি শুরু করে দেয়, এটা রেখে ওইটা ধরবে, ওইটা রেখে ওইটা ধরবে, এরকম করতেছিল। তারপর মারুয়া খালি আমাকে জিজ্ঞেস করে, মা ওইটা কি, মা ওইটা কি, মা ওইটা কি, এটা কি ফুল, মা এটা কি ফুল, মা এটা কি পাতা, বারবার আর কি এগুলো আমাকে জিজ্ঞাসা করতেছিল। তো সাফা মারোয়ার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে এইভাবেই সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। আপনারা সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলে যাবেন এবং সাফা মারোয়ার জন্য দোয়া করবেন। আর আপনারা আপনাদের বাবুদেরকে অবশ্যই অনেক বেশি টেক কেয়ার করবেন এই শীতের মধ্যে। এই তো দেখেন মারোয়া আমাকে জিজ্ঞেস করতেছে, মা এটা কি, ওয়াও এটা কি, ওয়াও এটা কি, এগুলো জিজ্ঞেস করতেছিল। আর আমি এখন অনেকটাই চেষ্টা করি সাফা মারোয়াকে ম্যাক্সিমাম শব্দগুলো শেখাতে, যেমন হচ্ছে আপনার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাসা কোথায়, বা কিছু দেখলে মাশাল্লাহ বলতে হয়, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই ওয়ার্ডগুলো চেষ্টা করতেছি সাফা মারোয়াকে শেখানোর জন্য, যতটুকু পারছি আমি শেখাচ্ছি আলহামদুলিল্লাহ। তারপর বিকেলের দিকে আমার আব্বু এখানে নারকেল নিয়ে আসে এবং গুড় নিয়ে আসে পিঠা বানানোর জন্য। তো আমার আব্বু হচ্ছে গুড় নিয়ে আসার পর আমি এবং আমার ছোট বোন আমরা দুইজনে কিন্তু অর্ধেক গুড় খেয়ে শেষ করে ফেলেছি। আমার কাছে কিন্তু গুড় খেতে অনেক ভালো লাগে, তবে চিনিটা আমি বেশি একটা খাই না, অনেক ভালো লাগে গুড় খেতে। তারপর আম্মুকে বলতেছিলাম, আম্মু পিঠা তো তুমি রাত্রে বানাবে, তারপর হচ্ছে ক্ষুধা লাগলে আমি কি খাবো, আমাকে ভর্তা বানিয়ে দাও, ভর্তা দিয়ে আমি ভাত খাবো। তখন আমার আম্মু আলুর ভর্তা এবং সিম ভর্তা বানিয়ে দিল। আমার আম্মুর হাতের এই ভর্তা কিন্তু আমার অনেক ফেভারিট, আলুর ভর্তাটা বিশেষ করে, সিম ভর্তাটাও ভালো লাগে, শুটকির ভর্তাটাও ভালো লাগে, ধনিয়া পাতা এবং শুকনা মরিচ দিয়ে সব ভর্তাই আমার কাছে অনেক ভালো লাগে। তো আম্মু কিন্তু এখানে দুধ জাল দিতেছিল, মিনিমাম 5 কেজির মতো এখানে দুধ ব্যবহার করা হয়েছিল। আর এই দুধটা হচ্ছে আমার নানু বাড়ি থেকে পাঠানো হয়েছে। আমার নানা হচ্ছে গরু পালে, একদম জন্ম থেকে আমি দেখতেছি আমার নানা গরু পালে। জন্ম থেকে বললে ভুল হবে, আমার আম্মুরও জন্মের আগ থেকেই হচ্ছে আমার নানা কিন্তু গরু পালে। তার হচ্ছে গরুর প্রতি অনেক নেশা, সে হচ্ছে গরু ছাড়া থাকতেই পারে না, মানে সারাদিন গরুকে ঘাস খাওয়াবে, গরুকে গোসল করাবে, গরুর গোয়াল ঘর বলি আমরা এটাকে, গোয়াল ঘরের মধ্যেই থাকে, তারপর শুধু নিজের খাওয়া দাওয়ার ঘুম এতটুকুই করবে। তো নানু হচ্ছে আম্মুর জন্য দুধ পাঠিয়েছিল পিঠা বানানোর জন্য। আমরা কিন্তু ছোট থেকে বড় হয়েছি আমার নানুর বাড়ির দুধ খেয়ে। এখন কিন্তু সাফা মারাও খায়, ওইদিকে আমার নানুর বাড়ি থেকে দুধ পাঠানো হয়, তারপর সাফা মারাও খায়। তবে সাফা মারা তেমন একটা দুধ পছন্দ করে না, অল্প অল্প খায়। তো আমার আম্মু আমার নানুকে বলেছিল যে সে হচ্ছে পিঠা বানাবে দুধ পাঠানোর জন্য, তারপর আমার নানু দুধ পাঠিয়েছিল। তারপর এখানে কিন্তু আমার আম্মুর পিঠা বানানো প্রস্তুত করতেছিল। প্রথমে হচ্ছে চিতই পিঠা আমাদেরকে বানিয়ে দিয়েছিল, তারপর আমরা গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেয়েছি। তো এখানে কিন্তু আম্মু চিতই পিঠা আমাদেরকে প্রথম বানিয়ে দিয়েছিল, তারপর হচ্ছে আমরা গরুর মাংস দিয়ে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ পিঠাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এরকম মাটির চুলার মধ্যে রান্না করা পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু আমাদের এদিকে গ্যাসের সংকট, মানে হচ্ছে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে থাকি, তো তার জন্য হচ্ছে গ্যাসের অনেক সংকট আমাদের দিকে, তার জন্যই আম্মু মাটির চুলাতে রান্না করতেছিল। আর এভাবে চুলার পাশে বসে গরম গরম পিঠা খেতে তো অনেক ভালো লাগে, এটা সবাই জানেন আপনারা। তারপর হচ্ছে মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ আমি নেইনি। তারপর আম্মু পিঠা বানিয়ে একদম দুধের মধ্যে ডুবিয়ে রেখেছিল সারা রাত, তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা পিঠা খেয়েছিলাম। আর যেহেতু আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি খুব কাছাকাছি, আম্মু বলতেছিল যা ওই বাড়িতে পিঠা দিয়ে আয়, তার জন্য আমি ওই বাড়িতে গিয়েছিলাম এবং পিঠাগুলো দিয়ে এসেছিলাম তাদের সব।